এখানে যে প্রবলেম C25, এখানে অপু আর তপু দুইজন অংশীদার আগে থেকেই ছিল এবং তারা প্রফিট এন্ড লস 5:3 এই অনুপাতে বন্টন করে নেয়। মানে যে প্রফিট বা লস হয় তা 8 ভাগে বন্টন হয়। 8 ভাগের 5 ভাগ অপু নিয়ে নেয় আর 3 ভাগ তপুর জন্য রাখে। তাদের অলরেডি যে ব্যালেন্স শিট, ব্যবসায়ের যে অবস্থাটা, সেটা হচ্ছে তাদের বিল্ডিং ছিল 70,000 টাকার, তাদের ফার্নিচার ছিল 10,000 টাকার, তাদের দেনাদারের পরিমাণ 10,000 অলরেডি। এখান থেকে অ্যালাওয়েন্স মানে অনাদায়ী পাওনা 700 টাকা, মানে এই পরিমাণ টাকা পাবে না। তাহলে দেনাদারের কাছ থেকে তারা নিট পাবে হচ্ছে 9,300। তাদের কিছু ক্যাশ টাকাও ছিল, তাদের অ্যাকাউন্টস পেয়েবল ছিল, তাদের জেনারেল রিজার্ভ ছিল। এই জেনারেল রিজার্ভের আরো নাম থাকতে পারে, শুধুমাত্র রিজার্ভ বলা থাকতে পারে, অথবা ইনকাম স্টেটমেন্ট বলা থাকতে পারে। যাই বলুক না কেন, একই বুঝায়। তারপরে অপু আর তপু দুইজনের প্রফিট, ক্যাপিটালের পরিমাণটা দেওয়া আছে এখানে। নিচে দীপুকে তারা এজ আ পার্টনার অ্যাডমিট করেছে, টেকেন। তারা নতুন একটা পার্টনার নিয়েছে, মানে অ্যাডমিশনের অঙ্ক বুঝেই যাচ্ছে এখান থেকে। এখন দীপু 15,000 টাকা নিয়ে আসবে অ্যাজ ক্যাপিটাল, মূলধন হিসাবে, এবং আরো 6,000 টাকা আনবে অ্যাজ গুডউইল, গুডউইল বাবদ। কেন সে 6,000 টাকা আনতেছে? যাতে সে 5 ভাগের 1 ভাগ শেয়ারের মালিক হয়ে যায়। সে আসার পরে কোম্পানিটা 5 ভাগে বন্টন হবে, যত মুনাফা হবে বা ক্ষতি হবে সব 5 ভাগে বন্টন হবে, যার 1 ভাগ কি সে নিয়ে যাবে। আর বাকি 4 ভাগ থাকবে হচ্ছে ওই যে বাকি দুইজনের জন্য, অপু আর তপুর জন্য। সে যদি 5 ভাগের 1 ভাগ নেয়, দীপু নতুন আইসা কোম্পানি থেকে, তাহলে অবভিয়াসলি বাকি 4 ভাগ কারা নিবে? আগের যে দুইজন আছে তারা। আপাতত জাস্ট এতটুকু মনে রাখেন। এখন এই যে 6,000 টাকা গুডউইল আনলো, এই গুডউইলের টাকাটা কারা নিবে? নিশ্চয়ই আগে যারা ছিল, অপু আর তপু। কিভাবে নিবে? অ্যাকুয়ার্ড ইকুয়ালি। এই যে গুডউইলের টাকাটা অপু আর তপু নিজেদের মধ্যে বন্টন করবে, সমানভাবে বন্টন করবে। 6,000 টাকা 3,000 টাকা নিবে অপু, আর 3,000 টাকা নিবে তপু। এরপরে এখানে আরো কিছু তথ্য আছে যে ফিক্সড অ্যাসেটস উইল বি রিভ্যালিউড অ্যাট 10% অ্যাবভ, 10% বেশি মূল্যায়িত হবে। মানে সম্পত্তির পরিমাণটা বেড়ে যাবে, 10% দাম বেড়ে যাবে। অ্যালাউয়েন্স ফর ডাউটফুল ডেবটস ইজ টু বি ইনক্রিজড টু, এই যে টুটা অনেক ইম্পর্টেন্ট, যে 10% পর্যন্ত তৈরি করতে হবে বা 10% পর্যন্ত বাড়াতে হবে। দেখেন, যে 10% করতে হবে, কিসের উপর করতে হবে? অবভিয়াসলি দেনাদারের উপর, তাই না? একটা জিনিস খেয়াল করেন, যে 10% করতে হবে বলছে, ইনক্রিজড টু 10%, মানে 10% হতে হবে। এইখানে দেনাদার ছিল 10,000 টাকা, এটার 10% যদি করি তাহলে 1,000 টাকা। অলরেডি কিন্তু 7,000 টাকার অনাদায়ী পাওনা ধরা হয়ে গেছে। তাহলে নতুন করে আমাদেরকে কত ধরতে হবে? 300 টাকা। এই যে ইনক্রিজড টু, টু বললে আমাদেরকে এমন করে কাজটা করতে হবে যে ইনক্রিজড টু 10%, 10% পর্যন্ত বাড়াতে হবে। বলে নাই 10% আরো বাড়াও, বাই 10%। যদি বাই 10% বলতো, তাহলে এই যে 1,000, 10,000-এর উপর 10% করতাম, মানে 1,000 টাকা, 700 আর 1,000 তখন 1,700 হইতো যদি বাই বলতো। এখন টু বলার কারণে কি হয়েছে, আমরা 10,000-এর উপর 10% করব, মানে 1,000 টাকা হবে মোট অনাদায়ী পাওনা, যার মধ্যে 700 টাকা অলরেডি ধরে ফেলছি। তাহলে নতুন করে আরো কত ধরতে হবে? 300 টাকা। মানে দেনাদারের পরিমাণ 300 টাকা কমে যাবে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন যে এই লাইবিলিটি, একটা লাইবিলিটি তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে 5,000 টাকার। এটা জাবেদা আমরা খুব সহজেই দিতে পারি। প্রথমত জেনারেল রিজার্ভ ছিল, এটা বন্টন করতে হবে না জাবেদা করতে গিয়ে, কারণ এখানে তো জাবেদা করতে বলছে রিকোয়ারমেন্টে। আচ্ছা, তো জাবেদা করব। প্রথমে জেনারেল রিজার্ভটা বন্টন করে নিবে। অপু আর তপুর মধ্যে একটা রেশিও দেওয়া ছিল তাদের, 5:3, ওল্ড রেশিও, কিন্তু পুরাতন রেশিও।
দীপু আসার পরে কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, এই ব্যাপারটা মনে রেখেন। তো 5:3 মানে 8/5 অপু নিয়ে গেল, আর 8/3 নিল তপু। এরপরে দেখবেন দীপু কিছু টাকা নগদ এনেছিল ক্যাপিটাল, আর কিছু টাকা এনেছিল অ্যাজ আ গুডউইল। তো দুইটার জন্য আমরা আলাদা জাবেদা না দিয়ে একসাথেই বইয়ের মধ্যে জাবেদা দিয়েছি আর কি। যে ক্যাপিটাল বাবদ টাকা আনছে, প্রিমিয়াম ফর গুডউইল বাবদ টাকা আনছে, টোটাল ক্যাশ আনছে কত, 21,000 টাকা। এরপরে এই যে নগদ টাকাটা আনলো, এটা কাদের মধ্যে বন্টন হয়ে যাবে, ওই যে পুরাতন যেই অংশীদাররা আছে তাদের মধ্যে। এবং বন্টন হবে কি ইকুয়েলি, সমান। 6,000 টাকা 3,000 নিবে কে, অপু, আর 3,000 নিবে তপু। আচ্ছা ঠিক আছে। এরপরে বলা হয়েছিল যে ফিক্সড অ্যাসেট যেগুলো আছে ওগুলো 10% বেড়ে যাবে। অবভিয়াসলি সম্পত্তি বাড়লে সম্পত্তি ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। তো 10% দেখেন, 70,000 টাকা 10% 7,000, ফার্নিচারের 10,000 টাকা 10% 1,000, এমন করে তারা করছে আর কি, 7,000 আর 1,000। এরপরে বলা হয়েছিল যে একটা লাইবিলিটিস তৈরি করতে হবে 5,000 টাকার, এই যে এখানে। এবং নতুন করে ব্যাড ডেপ্ট ধরতে হবে, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট 300 টাকা, একটু আগে ক্যালকুলেট করছি। দুইটা একসাথে দিয়ে দিছে আর কি। টোটাল রিভ্যালুয়েশন ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ক্রেডিট, আর লাইবিলিটিস ক্রেডিট চাইলে আমরা আলাদা করে জাবেদা দিতে পারি। এরপরে এখানে এই যে রিভ্যালুয়েশন প্রফিট বা লসের জাবেদা, এখন তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করি নাই, যদিও করতে বলছে। দেখেন যে রিলিভেন্ট অ্যাকাউন্টস, এটার সাথে সম্পর্কিত যে সকল খতিয়ান গুলো আছে ওইগুলো করো। সম্পর্কিত খতিয়ানের মধ্যে প্রথমে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এটা করতে হবে। আশা করি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা সহজেই করতে পারবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার মাধ্যমে তারা দেখলো যে 8,000 টাকা সম্পত্তি বাড়ছে, আর তাদের দায় বাড়ছে কত, 5,300। অবভিয়াসলি প্রফিট হচ্ছে, তাই না? প্রফিট হচ্ছে 2,700 টাকা। এই 2,700 টাকা কাদের মধ্যে বন্টন হবে, অপু আর তপু। তাদের একটা রেশিও ছিল 5:3, ওই অনুপাতে বন্টন হবে। এরপরে এই রিভ্যালুয়েশনে যেহেতু প্রফিট হয়েছে, এই প্রফিটের জন্য জাবেদা দিল। প্রফিট হলে রিভ্যালুয়েশন ডেবিট, আর পুরাতন যারা তাদের ক্যাপিটাল তো বৃদ্ধি পায়, তাই না? মালিকানা সত্ত্ব বাড়ে যেহেতু প্রফিট হয়েছে, সুতরাং ক্যাপিটাল ক্রেডিট। আর যদি লস হইতো, তাদের মালিকানা সত্ত্ব কমতো, তখন ক্যাপিটাল ডেবিট দিকে রিভ্যালুয়েশন ক্রেডিট। আশা করি এটা বুঝবেন। তারপরে বলছো রিলিভেন্ট অ্যাকাউন্টস এর মধ্যে আরো একটা অন্যতম খতিয়ান হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডেবিট সাইড ক্রেডিট সাইড, তিনজন পার্টনার, তিনজনের নাম লিখলো। অলরেডি অপু আর তপুর কিন্তু একটা ওল্ড ক্যাপিটাল ছিল, রাখলো ওল্ড ক্যাপিটালটা। তারপরে দেখবেন যে এই যে তপুর যেই নতুন ক্যাপিটালটা আনছে, তাই না, 15,000 টাকা ক্যাশ ডেবিট। তপু দীপু দীপু যে নতুন ক্যাপিটালটা আনছে এটার জন্য দিবেন, এই যে 15,000 টাকা ক্যাশ। তারপরে যে গুডউইলের টাকাটা দুজনে বন্টন করে নিয়েছিল, অপু আর তপু, সুতরাং এটা আপনারা আনবেন এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, প্রিমিয়াম ফর গুডউইল দুজনে নিবে। এরপরে দেখবেন রিজার্ভ যেটা, এটা বন্টন করে নিয়েছিল, ক্যাপিটাল এখানেও আছে, এটাও আসবে। তারপরে আরো একটা জাবেদা হয়েছিল রিভ্যালুয়েশন, যে প্রফিট হয়েছিল, প্রফিটটাও আনবেন। যত জায়গায় ক্যাপিটাল থাকবে আর কি সবগুলো আনবেন। তারপরে ব্যালেন্স বিডি সিডি যা করা করবেন, এখানে ব্যালেন্স বিডি করতে হয় না, করে দেখাইলে ভালো, না করলেও তেমন সমস্যা হয় না। তো এখানে ব্যালেন্স সিডি যত টাকা, এটা হইলো আর কি। আর আমরা জানি ব্যালেন্স সিডি যত টাকা হবে অত টাকাই হচ্ছে নতুন ক্যাপিটাল কোম্পানির। কোম্পানি নতুন ক্যাপিটাল কত, অত টাকাই। এরপর একটা ক্যাশ অ্যাকাউন্ট করছে। এই ক্যাশ অ্যাকাউন্টটা খুব জটিল কিছু না, সাধারণ একটা খতিয়ান, আপনারা পারবেন। তারপরে দেখবেন যে একটা ব্যালেন্স শিট করছে। এখানে বলেছিল একটা ব্যালেন্স শিট করো, নতুন একটা ব্যালেন্স শিট, এটা এখানে করে দেখাইছে। যে ওদের কাছে ক্যাশ ছিল কত দেখেন ভালো মতো, আগে ক্যাশ ছিল 10,700। নতুন করে দেখেন দীপু ক্যাশ নিয়ে আসছে কত, 21,000। টোটাল যোগ করলেই কিন্তু এখানে ক্যাশের পরিমাণটা পাওয়া যায় 31,700। তারপরে দেনাদার ছিল 10,000, যেখান থেকে অলরেডি 700 টাকা অ্যালাউন্স ছিল, নতুন করে আরো 300 টাকা, টোটাল 1,000 টাকা। ওই যে বলছিলাম 10% 1,000 টাকা, 1,000 টাকা কিন্তু টোটাল। তো এখানে ডেপ্টসের পরিমাণ বা অ্যাকাউন্টস রিসিভেবলের পরিমাণটা দেখানো হইলো। বিল্ডিং বৃদ্ধি পেয়েছে, যোগ করে দেখাইলো। ফার্নিচার বৃদ্ধি পেয়েছে, যোগ করে দেখাইলো। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল ছিল আগে থেকেই, নতুন একটা লাইবিলিটিস তৈরি হয়েছে, ওইটাও দেখাইছে। তিনজনের নতুন যে ক্যাপিটালটা, এই যে ব্যালেন্স সিডি, এই যোগফলটা না কিন্তু, যদিও যোগফলটা ব্যালেন্স সিটে মিলে গেছে, কিন্তু অলওয়েজ ব্যালেন্স সিডি যেটা ওইটা। তো এখানে ব্যালেন্স সিডি মানে নতুন ক্যাপিটালটা এখানে আনছে।
তারপরে দেখবেন দুই দিক মিলে গেছে। যদি দুই দিক মিলে যায় তাহলে অঙ্ক হয়েছে। তবে ভুল করেও কিন্তু পুরাতন যেই ব্যালেন্স শিট এখান থেকে জেনারেল রিজার্ভ বা ইনকাম স্টেটমেন্ট এটা কিন্তু আনবেন না, কারণ এটা কিন্তু বন্টন হয়ে গেছে প্রথমেই। আশা করি আপনারা এই অঙ্কটা করতে পারবেন।